এখন আমার মনে হয় এই যে বিষয়টা খুবই কম আলোচিত হয় সেটা হচ্ছে বাজেট এবং বাজেটের সাথে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য এই সম্পর্কটা। কারণ এর সাথে ধরুন বাজেটের আয়ে যে রাজস্ব আহরণ, যেটা বাজেটের আয়ের যে অংশ, সেই রাজস্ব আহরণের সময় যদিও আমরা দেখেছি যে বাণিজ্য করের মানে নির্ভরশীলতা মানে রাজস্বের জন্য নির্ভরশীলতা অনেক কমে যাচ্ছে, যেটা ভালো। কিন্তু এখনো দেখা যায় যে অন্যান্য দেশের তুলনায়, বিশেষ করে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্থনীতি, যেগুলো যারা খুব ডাইনামিক হয়েছে, আমাদের আশেপাশের দেশেও আছে, তাদের কিন্তু এই নির্ভরশীলতাটা অনেক কম মানে বাণিজ্য করের উপরে, কিন্তু বাংলাদেশের সেটা এখনো অনেক বেশি রয়েছে। তো আমরা এখন একটা জিনিস আমাদেরকে স্বীকার করতে হবে যে বাংলাদেশের যে প্রবৃদ্ধি এবং আভ্যন্তরীণ কর্মসংস্থান, এটা কিন্তু এই বাণিজ্যের উপর নির্ভর এবং রপ্তানির উপর নির্ভর। এই নির্ভরশীলতা কিন্তু আগামীতে বাড়তেই থাকবে। সুতরাং আমাদের এই বাজেটের মাধ্যমে যে বাণিজ্য নীতিটা, সেটা কিন্তু আমাদেরকে ঠিক মতো প্রণয়ন করতে হবে। সেই জন্য এই আলোচনাটা আসা প্রয়োজন হয়েছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের তিনটে সমস্যা রয়েছে এই বাণিজ্য নীতির দিকে। প্রথম কথা হচ্ছে যে যদিও আমরা রপ্তানির ক্ষেত্রে যথেষ্ট মানে সাফল্য অর্জন করেছি, আমাদের একটা জিনিস যেটা আমাদের দুর্বলতা রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা এই একটি প্রোডাক্ট, মনো প্রোডাক্ট, যেটা পোশাক শিল্প বা পোশাক রেডিমেড গার্মেন্টস, এটার উপরে আমাদের নির্ভরশীলতাটা রয়েছে। এবং এই নির্ভরশীলতা এটা বাড়ছে, কমছে না। কনসেন্ট্রেশনটা, এক্সপোর্ট কনসেন্ট্রেশনটা উত্তরোত্তর বাড়ছে। এটাকে কমিয়ে আনাটা আমাদের প্রয়োজন হয়ে গেছে, এবং অন্যান্য যেসব রপ্তানি পণ্য রয়েছে এগুলোকে আমাদের আরো বাড়ানো প্রয়োজন হয়ে গেছে। কিন্তু এটা বাড়াতে হলে যে নীতিগুলো, বাণিজ্য নীতি যেটা পোশাক শিল্পের উপরে প্রভাব ফেলে, এবং বাণিজ্য নীতি যেটা অন্য রপ্তানি যোগ্য পণ্যের উপরে প্রভাব ফেলে, সেটা আমাদের ঠিক করার প্রয়োজন রয়ে গেছে। এখানে আমাদের এই শুল্ক নীতিটা এবং শুল্কের যে কাঠামোটা, এটা দেখা খুবই প্রয়োজন। আমাদের বন্ধু ব্যক্তি খাতের এফবিসিসিআই এর প্রতিনিধি, উনি অবশ্যই ঠিকমতো বলেছেন যে আসলে সরকারের মানে করের রেটটা কমালে বরঞ্চ রাজস্ব আরো বাড়তে পারে, এবং এটা এই স্ট্র্যাটেজিটা নিলে খুবই ভালো মনে হয়। তবে এই যখন শুল্কের দিকে আমরা নজর রাখি, সেখানে আপনার শুল্ক কাঠামোতে লক্ষ্য করবেন যে ভোগ্য পণ্যের উপরে আমাদের যে শুল্ক এবং কি পরশুল্ক, প্যারা ট্যারিফ, এসব মিলে যে এটা আছে, লেভেলটা আছে, এটা অনেক বেশি, অনেক বেশি। এবং তার জন্য উনি যেটা বলেছেন যে জিনিসপত্রের দামও অনেক বেশি। সুতরাং ওই শুল্ক যদি, ভোগ্য পণ্যের উপরে যে শুল্ক পরিমাণ আছে সেটা যদি কমানো যায়, তাহলে জিনিসপত্রের উপর যে দাম আছে সেই দামগুলো অনেক কমে যাবে এবং রাজস্বও বেড়ে যাবে। কারণ রাজস্বটা কিন্তু শুল্ক রেটের উপরে নির্ভর করে। এমন একটা রেট আছে যেটার উপরে বেশি চলে গেলে রাজস্ব আরো কমে যাবে, পারবে না। সুতরাং এটা ঠিকই যে ওই ভোগ্য পণ্যের উপরে যদি শুল্কের রেট কমানো যায়, তাহলে রাজস্ব অবশ্যই বেশি পারবে। একই সাথে এটা যেটা সহজ ওনারা লক্ষ্য করেন না, সেটা হচ্ছে এই যে ভোগ্য পণ্যের উপরে যে শুল্ক রেট রয়েছে, এটা এত বেশি, এবং তার চেয়ে দেখা যায় যে যতগুলো ইনপুটস আছে, বেসিক র মেটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস এবং ক্যাপিটাল গুডস, এটার রেট
আস্তে আস্তে অনেক কমে আসছে। সুতরাং এই রেট এবং ইনপুটস এর রেট এবং আউটপুটের রেটের যে এসকালেশন, ট্যারিফ এসকালেশন যেটা হচ্ছে, এটা খুব বেশি হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু প্রফিটেবিলিটি বাড়ছে ঠিকই, যে মানে ইম্পোর্ট সাবস্টিটিউটিং প্রোডাকশনের প্রফিটেবিলিটিটা বাড়ছে ঠিকই, কিন্তু এটা শুধু শুল্কের জন্য বাড়ছে। প্রোডাক্টিভিটি যেটা ইমপ্রুভ করা দরকার সেই জন্য কিন্তু বাড়ছে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। আরেকটা যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সপোর্ট যারা, রপ্তানি যারা করেন, তাদের যে ইনসেন্টিভটা, তারা লক্ষ্য করছেন যে না, আভ্যন্তরীণ বাজারে আমরা যদি বিক্রি করি তাহলে তো আমাদের লাভ, আমরা বেশি লাভবান হব, তাহলে আমি রপ্তানি করব কেন? কিন্তু রপ্তানি বাজার কিন্তু অনেক বড়। রপ্তানি করতে পারলে দেশে কর্মসংস্থানের সুবিধা এবং সুযোগ অনেক বেশি। সেই জিনিসটা লক্ষ্য করে কিন্তু এই বাণিজ্য নীতি, যেটা শুল্কর সাথে জড়িত, সেটা করা প্রয়োজন রয়েছে। তো তো আমাদের যে শুল্কের যে স্ট্রাকচারটা, এখানে কিছু পুনর্বিন্যাসের প্রয়োজন মনে করি। আপনিও সেটা বলেছেন। এটাই আপাতত আমি এইটুকু বলে আমি আমাদের প্রাক্তন সচিব সোহেল চৌধুরী সাহেবকে একটু আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্য নীতির উপরে ওনার যদি আরো কিছু বক্তব্য রাখে। ধন্যবাদ। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে আমি মনে করি দুটো জিনিস সবসময় করা দরকার এবং করে যাওয়া দরকার। সেটা হচ্ছে ট্রেড প্রমোশন এবং ট্রেড ইনফ্রাস্ট্রাকচারে যথেষ্ট অর্থায়ন। ট্রেড প্রমোশনে আমরা যে খুব বেশি সক্রিয়, এটা আমি বলতে পারছি না। যেমন 2001-এ ছিল কি রকম, যে রপ্তানি টার্গেট কি হবে ওই বছরের, সেটা ওই বছরের 4 মাস যাওয়ার পরে অক্টোবরে গিয়ে সরকার নির্ধারণ করলো। তো বছরের আপনি 1/3 তো চলেই গেল, আপনি টার্গেটই নির্ধারণ করলেন না। যাই চেষ্টা করে 2002 থেকে এটাকে জুনে নিয়ে আসা হলো, যে জুলাই থেকেই যাতে এটা করা যায়। ভালো কথা। রপ্তানি উন্নয়ন ব্যুরো, যেটা প্রাথমিক দায়িত্ব হচ্ছে ট্রেড প্রমোশনে, রপ্তানি উন্নয়নে কিছু পরিবর্তন হয়তো হয়েছে, বাট তেমন বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। এই যে একটু আগে জাইদি সাতাশ যেটা বললেন, যে আরএমজির শেয়ার অফ দ্য টোটাল ট্রেড যেটা 75 থেকে 77% ছিল অনেক দীর্ঘদিন ধরে, তার মানে কি একটা স্টেবল মতো ছিল, যে এইটাই ছিল আরএমজির অ্যাচিভমেন্ট। বাকি অ্যাবাউট 25% রেস্ট অফ দ্য কমোডিটিস। তার মানে অন্যান্য পণ্য কিন্তু সমান্তরাল ভাবে অগ্রগতি অর্জন করছিল। এখন এটা হয়ে গেছে 81%। তার মানে অন্যান্য পণ্যের গুরুত্ব কমে গেছে বা পারফরমেন্সটা কমছে। একটা কথা প্রায় 15 বছর ধরে আলোচিত হচ্ছে, যে আরএমজি যেহেতু একটা প্রোডাক্ট, এটার জন্য ইপিবির সমস্ত সময় ব্যয় হয় অ্যাপারেল এক্সপোর্ট বোর্ড করা বা অ্যাপারেল এক্সপোর্ট ব্যুরো করা। এটা করা গেল না কেন 15 বছরে? এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে হবে না টেক্সটাইল মিনিস্ট্রির অধীনে হবে, এটা নিয়ে একটা ফাইট চলছে দীর্ঘদিন ধরে, এবং যেহেতু কেউই উইন করতে পারেননি, এটা ধামাচাপা পড়ে আছে। এখন শুনছি এটা টেক্সটাইলে যাবে। যেখানেই যাক, আমি যদিও মনে করি এটা কমার্স মিনিস্ট্রি থাকা উচিত, বাট তারপরেও এটা যেখানেই যাক চলে গেলে ভালো। তাহলে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বাকি সমস্ত পণ্য নিয়ে সারাদিন রাত কাজ করতে পারবে এবং উন্নতি হবে। 2 নম্বর, যদি আমি আরেকটা জিনিস হচ্ছে, ইপিবি কে ঠিক স্ট্রেংথেন করা হয়নি। গতকাল যিনি টিওনো ছিলেন বা ইউএনও ছিলেন বা ডেপুটি কমিশনার ছিলেন, তাকে এসে এখানে ডিরেক্টর করে বসিয়ে দেওয়া হলো। তিনি রপ্তানির কিছুই জানেন না। তিনি হয়তো ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন, প্রশাসনের অন্যান্য বিষয়ে বোঝেন, কিন্তু রপ্তানির উনি হয়তো তেমন কিছু বোঝেন না। অথচ যে ভদ্রলোক বিদেশে কমার্শিয়াল কাউন্সিলরকে কমার্শিয়াল অ্যাটাশি হিসেবে কাজ করেছেন এবং ভালো কাজ করেছেন, রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করেছেন,
তাকে যদি উনি যখন দেশে ফিরলেন তাকে যদি রপ্তানি উন্নয়ন ব্যুরোতে পোস্টিং দেওয়া হতো তিনি হয়তো কিছু কন্ট্রিবিউট করতে পারতেন, কিন্তু সেটা করা প্রায় ক্ষেত্রেই ঘটে না। আমি যেটা মনে করি যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য এই জিনিসটা করা দরকার। আরেকটা জিনিস করা দরকার, সেটা হলো ইন হাউস থেকে সবসময় আপনি ইনোভেটিভ আইডিয়াস পাবেন না। 2-4 জন কম্পিটেন্ট কনসালটেন্টকেও যদি নিয়ে আসা হয় যে ওরা এখানে পোস্টিং পাবেন, দায়িত্ব পালন করবে এবং তারা কিছু কন্ট্রিবিউট করতে পারবেন, তাহলে হয়তো ইপিবির ক্যাপাসিটি বিল্ডিংটা হতো। সেটাও তেমন কিছু হয়নি। আর ট্রেড ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হলো এখানে সম্ভবত অর্থায়ন করা বা ফিনান্সিং করার কোন চেষ্টা, মানে দৃঢ় চেষ্টা করা হয়েছে গত 10 বছরে বা 15 বছরে, এমন কোন দৃষ্টান্ত আমার মনে পড়ছে না। 2004 সনে বাংলা বান্দার ল্যান্ড পোর্টটা আমরা উদ্বোধন করেছিলাম। তার 10 বছর পরে এই গত এপ্রিল মাসেই আমি বাংলা বান্দাতে গিয়েছি। আমি দেখিনি যে ওখানে 1 কোটি 2 কোটি কি 5 কোটি টাকা খরচ করে ওই ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করার কোনো চেষ্টা করা হয়েছে। সামান্য একটা বিল্ডিং 1 তলা থেকে 2 তলা করার চেষ্টা করা হচ্ছে, এখন কিছু ইট গাঁথা হচ্ছে, এই পর্যন্তই আমি দেখেছি। 2 নম্বর হচ্ছে যে এই আপনার বাংলা বান্দার ল্যান্ডপোর্ট দিয়ে কিন্তু নর্থ ইস্টের সাথে আমাদের ব্যবসা বাড়তে পারত, কিন্তু ভারতের সাথে আমাদের আমদানি রপ্তানি বাংলা বান্দার ল্যান্ডপোর্ট দিয়ে এখনো ঘটছে না। গত 10 বছরেও আলোচনা হয়েছে কিনা, আলোচনা কিছু ফলপ্রসূ হয়েছে কিনা আমার জানা নেই। নেপাল এবং ভুটানের সাথে হয়। নেপাল এবং ভুটান, আমি ওখানে কথা বলেছি কাস্টমস কর্মকর্তাদের সাথে, তারা যথেষ্ট ভোগান্তি তাদেরকে পেতে হয়। তারপরেও ট্রেড বাড়ছে, ঠিকই আছে, কিন্তু গত 10 বছরে ওখানে ট্রেড ভলিউম যা বেড়েছে তার 10 গুণ বাড়তে পারত যদি আমরা কিছু ব্যবস্থা নিতাম। শেওলা সুতারকান্দি ল্যান্ডপোর্ট সম্পর্কে একই কথা প্রযোজ্য। ওখানেও 1-2-5 কোটি টাকা খরচ করে কিছু নির্মাণ করা হয়েছে, সেটা আমি দেখিনি বা শুনিনি। সব জায়গাতেই কিন্তু ট্রেড ইনফ্রাস্ট্রাকচারে ভালো বাজেট অ্যালোকেশন দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। এই ট্রেড ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই উন্নতি করা দরকার এবং আমার মনে হয় এই ছোট সুযোগ। ঠিক আছে, সোহেল স্যার যে কথা বলেছেন আমি ওনার সঙ্গে একমত। আমার জানা মতে উনি দীর্ঘ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং খুব সাকসেসফুল সচিব ছিলেন উনি, এবং উনি এর আগে হাউস বিল্ডিং এ ছিলেন। উনি বিভিন্ন সময় উনি নীতি নির্ধারণের প্রচন্ডভাবে কাজ করেছেন। তো আপনার আমলেও কেন এই কাজটি হল? আমরা কিন্তু এই বিষয়টা বারবার খেয়াল করেছি যে আসলে ইপিবিতে আমাদের যেই দক্ষতার প্রয়োজন, ইপিবি কিন্তু সেই দক্ষতার, ইপিবির কাজ হচ্ছে শুধু মেলা করা। আমরা যা দেখছি এখন শুধু হচ্ছে মেলা করা, হ্যাঁ, মানুষকে ডেকে এনে, হ্যাঁ, এবং যদি 10 টাকা স্টল থাকে সেটাকে 20 টাকা বানিয়ে বিক্রি করা, এছাড়া ইপিবির কোনো কাজ না। এবং আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনারা শুধু মেলা করছেন আর কোনো কাজ করছেন, তার কারণটা কি? ইপিবির ভাইস চেয়ারম্যান আমাকে জবাব দিলেন যে ইপিবি কে কোনো ফান্ড দেওয়া হয় না সরকার থেকে, বলা হচ্ছে যে তুমি এখানে মানে আয় করে, তুমি রোজগার করে তুমি খরচ করবা। তো স্যার আপনি তখন অনেকদিন ছিলেন, আপনার যে আজকে যে চিন্তাটা, এটা তো অনেক আগে যদি ইমপ্লিমেন্ট করা যেত যে কমার্শিয়াল কাউন্সিলরকে ইপিবিতে বসানো, তাইলে তো আজকে আমরা এই সমস্যা পড়তাম না। আজকে আমাদের অনেকগুলো এক্সপোর্ট, যদিও আমরা মনে করছি এই মুহূর্তে বেড়েছে, কিন্তু আরো অনেক বেশি বাড়তে পারত। ধন্যবাদ। একটু উত্তর দিই খুব সংক্ষেপে। সেটা হচ্ছে যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর জন্য বহু বছর ধরে আমার আমলেই কিন্তু একটা নতুন অর্গানোগ্রাম করা হয়েছিল, এটার অ্যাপ্রুভালও হয়েছিল। আপনি বুঝতে পারছেন যে একটা সরকারি অফিসের অর্গানোগ্রাম বদলানো, তার মধ্যে 25% পোস্ট বাইরে থেকে আসবে, কনসালট্যান্টদেরকে এনে নিয়োগ করা হবে, কম্পিটেন্ট লোক নিয়োগ পাবে ইত্যাদি সব করা হয়েছিল, অ্যাপ্রুভালও হয়েছিল। তারপর আমি রিটায়ার করার পরে কেন হয়নি এই জবাব আমি দিতে পারবো না। তবে একটা জিনিস আমি করেছিলাম, 2001 থেকে 2004 পর্যন্ত পিপিপিতে তিনটা বিজনেস প্রমোশন কাউন্সিল করা হয়েছিল। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে আমরা এত কিছু বলছি, আইন কানুন, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ, অথচ টেক অফ করছে না, এখন আমরা শুনছি। তখন কিছুই ছিল না, কোনো নিয়ম কানুনও ছিল না, কিন্তু আমরা তো করে ফেলেছি।
গত 10-12 বছর ধরে কিন্তু বিজনেস প্রমোশন কাউন্সিল গুলো ভালো কাজ করছে, এবং আমার সময় 3টা হয়েছিল, এখন সম্ভবত 7টা। এটাও কিন্তু একটা মানে আমি মনে করি ট্রেড প্রমোশনের ক্ষেত্রে মোটামুটি ভালো কাজ করছে। ধন্যবাদ। ধন্যবাদ। এখন তাহলে বোঝা গেল যে এই যে আমাদের আরএমজি পোশাক শিল্প, পোশাক রপ্তানির ক্ষেত্রে আমরা দেখছি যে ওই কনসেন্ট্রেশনটা বেড়েই চলেছে। এখন শতকরা 80% মানে এক্সপোর্ট আমাদের হচ্ছে পোশাক, এবং এটা প্রবৃদ্ধি হার কিন্তু 16.5% গত 10 বছরে। একই সময়ে কিন্তু নন আরএমজি প্রোডাক্ট যেগুলো আছে এক্সপোর্ট করছি আমরা, সেগুলির প্রবৃদ্ধি হচ্ছে 12%। তো আরএমজি প্রোডাক্টের যদি প্রবৃদ্ধি 16.5 হয় আর ওগুলি যদি 12 হয়, তাহলে তো আমাদের এই এক্সপোর্ট কনসেন্ট্রেশন আরো বেড়ে যাবে। এখন এইটা বাণিজ্য নীতিতে কোনো সমস্যা আছে কিনা? আমাদের একটা ধারণা যেটা আছে সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের কথা উনি যেটা বলেছেন সেটা ট্রেড ইনফ্রাস্ট্রাকচার, তো এটা কিন্তু সব ক্ষেত্রে আরএমজির ক্ষেত্রে এবং নন আরএমজির ক্ষেত্রে কিন্তু একইভাবে প্রযোজ্য। কিন্তু এই যে বাণিজ্য নীতি যেটা শুল্কের মাধ্যমে যেটা হচ্ছে, সেখানে কোনো অ্যান্টাই এক্সপোর্ট বায়াস, বিশেষ করে অ্যান্টাই আরএমজি বায়াস সেখানে আছে কিনা, সেটার বিষয়ে হয়তো কিছু আলোকপাত করতে পারেন ডক্টর আজিজুল ইসলাম। থ্যাংক ইউ। রপ্তানি প্রবৃদ্ধির জন্য যে আমাদের ট্রেড ফ্যাসিলিটেশন, ট্রেড ইনফ্রাস্ট্রাকচার, এই বিষয়গুলোতে কাজ করতে লাগবে, এই সম্পর্কিত কোনো দ্বিমতের অবকাশ নেই। সোহেল চৌধুরী এ ব্যাপারে আলোকপাত করেছেন। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাণিজ্য নীতি যেটা, এবং বাণিজ্য নীতি বলতে কিন্তু এটা মূলত বাস্তবায়ন হয় বাজেটের মাধ্যমে। তার কারণ হচ্ছে যে বাণিজ্য নীতির প্রতিফলনটা আসে ইম্পোর্ট ডিউটি স্ট্রাকচার বা অন্যান্য ট্যাক্স বা সাবসিডি এর মাধ্যমে। কারণ এখন তো আর ওই যে আগের যে একটা কাজ ছিল কন্ট্রোলার অফ এক্সপোর্টস ইম্পোর্ট, তারা যে ভূমিকা পালন করত, যে ইস্যুইং ইম্পোর্ট লাইসেন্সেস আর ফিক্সিং কোটা ইত্যাদি, ওই বিষয়গুলো তো এখন আর নাই। তো কাজে এই ক্ষেত্রে যে আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে সেটা হলো, যেটা জাহিদুল ছাত্র ইতিমধ্যে উল্লেখ করেছেন, যে দি ডিফারেন্সিয়েশন অফ ইম্পোর্ট ডিউটিস বা ট্যারিফ এসকালেশন যেটা বলা হয়, সেটা অনেক বেশি। কারণ আমাদের এখন 0% থেকে থিওরিটিক্যালি 25%, তার উপরে ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি ইত্যাদি দিলে এটা দেখা যাচ্ছে যে এই যে এখানে বলা হয়েছে যে টপ নমিনাল প্রোটেকশন রেট, এটা প্রায় 108% দেখা যাচ্ছে। তো এবং এই যে টপ রেটগুলো, এটা মূলত যাচ্ছে হচ্ছে যে ওই ভোগ্যপণ্যের কারণে, এবং তার ফলে হচ্ছে যেটা যে প্রফিটেবিলিটি ফর ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড প্রোডাকশন অনেক বেশি। সুতরাং ন্যাচারালি এটা এক্সপেক্ট করা যায় যে এক্ষেত্রে রিসোর্স মানে ইনভেস্টমেন্ট রিসোর্স যেটা, সেটা ওই ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড প্রোটেক্টেড ইন্ডাস্ট্রির দিকেই এটা বেশি যাবে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে এখন যে আরএমজির ক্ষেত্রে এটা হচ্ছে না, যেহেতু ওইখানে বায়াসটাকে